জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সাথে আছি আমি সিউল আহমেদ। হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা সিএমএম আদালতে আনা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড দেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সন্ধ্যার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় আজ সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন। আদালতে সেনা ও বিজেপি সদস্যরা অবস্থান নেন। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হওয়ায় বিজ্ঞ আদালতে একটি রিমান্ড দরখাস্ত দাখিল করে মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 10 মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই সংক্রান্ত অভিযোগ রুজু করেন। অপর অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদও আছেন। গত 5ই আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। গুলিবিদ্ধ সিয়াম 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবারই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সকালে সচিবালয়ে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব মিথ্যা মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজায় পদযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন সহকর্মী শিফাত সারিয়ার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিফাত, আমাদের জানাবেন হচ্ছে মোমবাতি প্রজ্বলন সহ আর কি কর্মসূচি সেখানে রয়েছে?
মোমবাতি প্রজ্বলন হয়েছে সিউল, এবং আমরা যেটি দেখেছি সেই বিকেলের পর থেকে শাহবাগ থেকে যে গণপদযাত্রা শুরু হয়েছিল শহীদদের স্মরণে, সেটি রাপা প্লাজার সামনে এসে শেষ হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা প্রায় 1.5 ঘন্টার মতো এখানে স্লোগান মিছিল দিয়েছে এবং অবস্থান নিয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এই যে শিক্ষার্থীদের হাতে এখনো যে মোমবাতি প্রজ্বলনের যে কর্মসূচিটি ছিল শহীদদের স্মরণে, সেটি কিন্তু এখনো আছে। এবং এখানে আমরা জানি যে শিক্ষার্থী, একজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী এখানে নিহত হয়েছেন, সেই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে তার স্মরণে। ফায়াজের কথা জানেন নিশ্চয়ই, সে ফায়াজ এখানে রাপা প্লাজার সামনেই মূলত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার স্মরণে আজকের এই পদযাত্রা, এবং পদযাত্রার একেবারে শেষ পর্যায়ে বলা যায় এখানকার যে কর্মসূচি সেটি এখন শিক্ষার্থীরা যেহেতু মোমবাতি প্রজ্বলন এবং এখানকার অবস্থান কর্মসূচি শেষ হয়েছে, তারা মিছিল নিয়ে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি আবারও সেই শাহবাগমুখী হয়েছে এবং রাপা প্লাজা থেকে শিক্ষার্থীরা মোড় নিয়ে যে শাহবাগের দিকে অবস্থান নিয়েছে। এবং এখানে যারা সমন্বয়ক রয়েছে তারা কথা বলেছিল, তারা যেটি বলেছে যে খুনিরা এই গণহত্যার সাথে জড়িত তারা তাদের বিচার চাইছেন এবং বারবার বলছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সিউল, সেক্ষেত্রে যাতে সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব হয় সেটি তারা নিশ্চিত করতে চান। এবং যেহেতু ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এবং দেশীয় ট্রাইব্যুনালে যে বিচারের দাবিতে মামলা হয়েছে আদালতে, সেক্ষেত্রে এই মামলা যাতে দ্রুত বিচার হয় সেটি, এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা যে পদযাত্রা করেছে সেটি নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই যে যারা এই হত্যার সাথে জড়িত তাদের যাতে দ্রুত বিচার করা হয় সে বিষয়ে শিক্ষার্থীরা বারবার এখানে বলছে। তো সিউল, এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে সবশেষ। শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজায় পদযাত্রা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি আসলে প্রায় শেষের দিকে। এই খবরই জানাচ্ছিলেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। হুট করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভ সংকট দূর করতে গভীরভাবে কাজ করছে সরকার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধ করতে কাজ করবে সরকার। আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেকে দেখছেন বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এবং ওটা আমরা ডাইজেস্ট করবো। আমরা বাস্তবায়ন, আপনারা এটা বলেন যে বাস্তবায়ন করা হবে। অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক বিদেশ থেকে ধার করা হোক। ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে আমাদের, এটা অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের কিন্তু যতক্ষণই আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না, সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারব। যা ধারণা করা হচ্ছে ব্যাংক খাতের অবস্থা তার চেয়েও বেশি খারাপ। গত 15 বছরে সবচেয়ে বেশি চাপে ছিল আর্থিক খাত। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে সংস্কার চান বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিপিডির এক মত বিনিময় সভায় একথা বলেন বক্তারা। Sector where everything is false, the NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. অলরেডি আমার ফোন যদি দেখেন, মানে গতকাল হাফ মাই ফোন কল ফ্রম জুট কালেক্টরস। জুট যারা কালেক্ট করে ওরা এখন বলছে, ভাই নতুন সরকার আসছে, হ্যাঁ আমরা তো আসতেছি, তো আমরা নেবো এটা। তো যদি হেফাজতে থাকে, কারা হেফাজতে আসছে এটা তালিকা করা দরকার, আমাদের জানা দরকার। এইসব ব্যক্তিদেরকে যে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। একই সাথে যে
যে অর্থনৈতিক যে অপরাধ, যে সেই অপরাধ যে ব্যাংক লুট করেছে, পাচার করেছে, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তার কারণে এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে। এখন চারদিক থেকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র রুখে দিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়তে পারলেই আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে। রংপুরে পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সাইদের আত্মত্যাগের জন্যই দ্বিতীয়বার স্বাধীন হতে পেরেছে বাংলাদেশ। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, সীমাহীন দুর্নীতি আর শোষণের কারণে সালমান এফ রহমান ও আনিসুল হকের এই পরিণতি। দুপুরে রংপুরে পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে পৌঁছান মির্জা ফখরুল। প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি, এরপর সাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। পরে সেখান থেকে জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত সম্প্রীতি সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। শেষ করছি এখন চারদিক।